আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে একদিনে 25 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে শয্যার সংখ্যা বাড়ানোর অনুরোধ স্বাস্থ্য বিভাগে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং মল ও বিনোদন কেন্দ্র। আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে অর্থ বিল, আসতে পারে বেশ কিছু সংশোধনী। গাজীপুরকে আধুনিক নগরীতে রূপান্তরের কাজ চলছে বললেন মেয়র জাহাঙ্গীর। এবং ফ্রান্সকে বিদায় করে ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 8-এ স্পেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় দেশের 8 জেলা থেকে 56 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একদিনের রেকর্ড 25 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে। তাদের মধ্যে 16 জনের উপসর্গ ও 9 জন করোনা আক্রান্ত ছিলেন। পরের অবস্থানে আছে কুষ্টিয়া। এই জেলায় মারা গেছেন 9 জন, শনাক্ত হয়েছে 180 জনের। শনাক্তের হার 33%। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 8 জন, তাদের 3 জন পজিটিভ ও উপসর্গ ছিল 5 জনের। এই বিভাগে নতুন শনাক্ত 193 জন। এই এলাকার শনাক্তের হার প্রায় 38%। শেরপুরে মারা গেছেন 4 জন, আক্রান্ত 52। জেলায় আক্রান্তের হার 18.37%। চুয়াডাঙ্গায় 4 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মৃত্যু কম হলেও বাড়ছে শনাক্তের সংখ্যা। জেলায় নতুন শনাক্ত 368 ও মারা গেছেন 3 জন। বাগেরহাটে একদিনে রেকর্ড 124 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 2 জন। নোয়াখালীতে মৃত্যু হয়েছে 1 জনের। 137 জন আক্রান্ত হওয়ায় শনাক্তের হার 26% ছাড়িয়ে গেছে। জামালপুরে সবশেষ একদিনে কারো মৃত্যু হয়নি, তবে শনাক্ত হয়েছে 49 জন। চিকিৎসকরা বলছেন এসব জেলার অনেক হাসপাতালে বর্তমানে শয্যা সংকট দেখা দিয়েছে। বেডে জায়গা হয় নাই, অনেক পেশেন্ট নিচে শুয়ে রাখছে। যে পরিস্থিতির দিকে যাচ্ছে, আমাদের ফিউচার যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানে। অনেককে অতিরিক্ত বেডে রাখা আছে, কিছু কিছু রোগী মেঝেতেও আছে। তো সেটা এখন আমাদের রোগীদেরকে আমরা এখন এটা আমাদের মেনে নিতেই হচ্ছে, কারণ আমাদের বেডের সংখ্যা যদি কমে আসতেছে। করোনা রোগীর চাপ সামাল দিতে বেসরকারি হাসপাতালগুলোকে শয্যার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নির্ধারণ করে দেওয়া হয়েছে পরীক্ষা ও চিকিৎসার খরচ। একই সাথে সক্ষমতা বাড়ানো হয়েছে সরকারি হাসপাতালে। জেলা পর্যায়েও সরকারি হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে শয্যার সংখ্যা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। এই অবস্থায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জেলা সদরের হাসপাতালগুলোতে। রোগীর চাপ বাড়ছে ঢাকার 6টি করোনা হাসপাতালেও। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে চিকিৎসা দেয়া কঠিন হবে বলে মনে করে স্বাস্থ্য বিভাগ। সরকারি হিসেবে ঢাকায় 15টি, চট্টগ্রামে 4টি এবং সারা দেশে 76টিরও বেশি সরকারি হাসপাতালে এখন রয়েছে করোনা ইউনিট। করোনা রোগীদের চিকিৎসায় আগে যেখানে সরকারি বেসরকারি মিলে 6,500 বেড ছিল, 6 মাসে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক জানিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলোকেও শয্যা সংখ্যা বাড়াতে বলা হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টকে, উপজেলা সহ সেখানে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং অক্সিজেনের ব্যবস্থা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। অতএব আমরা যদি যেভাবে বাড়ছে, এটা বাড়ার লিমিট আছে, সে পর্যন্ত আমরা করতে পারবো, কিন্তু যদি একেবারে অনেক হয় তখন তো আমরা পারবো না। সরকারের নির্দেশনা মতে এরই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। আইসিইউ ভাড়া, অক্সিজেন, তারপরে করোনা টেস্ট, করোনার কতগুলি করোনা সম্পৃক্ত কতগুলি রক্তের পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলির টেস্ট, এগুলির একটা কর নির্ধারণ করে দিয়েছে সরকার।
সরকার যেটা নির্ধারিত করে দিয়েছেন, যেদিন দিয়েছে ওই সেম ডে ইভিনিং থেকে আমরা ফলো করতে স্টার্ট করেছি। তাদেরকে আমরা যে মূল্য নির্ধারণ করে দিয়েছি কতগুলি ইসের পরীক্ষা নিরীক্ষা, সেই মূল্যগুলো তারা মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে এবং তারা অনেকেই মেনে চলছে। আমার মনে হয় যদি কেউ মানে এর ব্যত্যয় ঘটে, যদি আমরা কোনো এরকম কোনো কমপ্লেন পাই, সেটা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং মল ও বিনোদন কেন্দ্র। যদিও পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলাচল করছে সড়কে। অফিস খোলা থাকায় রিকশা ও ভ্যানে করে চলাচল করছেন সাধারণ মানুষ। সরকারি বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা নেওয়ার ব্যবস্থা করেনি, ফলে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবীরা। বাড়তি ভাড়া দিয়ে বিকল্প উপায়ে যাচ্ছেন কর্মস্থলে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সায়েম, নগরীতে লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন এবং সবশেষ পরিস্থিতি কি? শারমিন, আমি গাবতলীতে রয়েছি। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ঢাকা লকডাউনের ঘোষণা দেওয়া, গ্রামমুখী মানুষের ব্যাপক ঢল ছিল, কিন্তু আজকে গাবতলীতে আমরা সেরকমটা দেখছি না। যাত্রী এবং পরিবহনের চাপ তুলনামূলক অন্য দিনের তুলনায় আজকে কম রয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে আমরা কিছুটা চাপ দেখতেও পাচ্ছি, বিশেষ করে যেমন রয়েছে এই প্রবেশ মুখ ঢাকায় ঢুকছে এবং ঢাকা থেকে বের হচ্ছে। পুলিশের চেকপোস্টগুলোতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনো কতটা কঠোর অবস্থানে পুলিশ দেয়া হচ্ছে। এবং এই এই গাবতলীতে আমরা দেখেছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কেউ কেউ আসছেন, এসে দূরপাল্লার যে গন্তব্যগুলো রয়েছে সেই গন্তব্যগুলোতে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হলো, তিনি নারায়ণগঞ্জ থেকে আসছেন, এখানে রিক্সা করে 500 টাকা ভাড়া দিয়েছেন এবং এইখান থেকে এই গাবতলী ব্রিজ হয়ে ওপারে গিয়ে সেখান থেকে আবার রিক্সা, অটোরিক্সা কিংবা বিকল্প কোনো উপায়ে তিনি টাঙ্গাইলে যাবেন। তিনি বলছেন তিনি ব্যবসা করেন এবং তার ব্যবসায়ের প্রয়োজনেই তাকে যেতে হচ্ছে। এরকম নানান প্রয়োজনে মানুষ বের হচ্ছেন, বিভিন্ন জরুরি সেবার কথা বলছেন, জরুরি বিভিন্ন কাজের কথা বলছেন। কিন্তু এই ঢাকা থেকে বের হওয়ার সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। আর ঢাকার ভেতরের যে চিত্র, যেটি আপনি সংবাদে জানাচ্ছেন যে অফিসগামী মানুষের ভোগান্তি ছিল, আমরা বিভিন্ন মোড়ে মোড়ে দেখেছি যে অফিসগামী মানুষ অফিসে যাওয়া, বিশেষ করে রিক্সা, তারা অফিসে গিয়েছেন, কিন্তু ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কিন্তু ঢাকার ভেতরেও কিন্তু পর্যাপ্ত ছিল। এবং যেটি বলছিলাম যে পুলিশ কিন্তু ততটা কঠোর অবস্থানে নেই। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্যামলী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সায়েম। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সরকার কঠোর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষের জরুরি চলাচলের জন্য এবার মুভমেন্ট পাস থাকবে না। পরিস্থিতি সামলাতে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। নিষেধাজ্ঞা ছাড়া আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করা ছাড়া উপায় নেই, কিন্তু কিছু বাস্তব কারণের জন্য 30 তারিখ পর্যন্ত আমরা করতে পারছি না। 1 তারিখ ভোর 6টার থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। সুতরাং আমরা আশা করি 7 দিন যদি সরকার মনে করে আরও 7 দিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে। আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে অর্থ বিল। এতে আসতে পারে বেশ কিছু সংশোধনী। আগামী অর্থ বছরে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ বহাল থাকবে কিনা তা আজ জানা যেতে পারে। এছাড়াও করোনা মহামারীর এই বাজেটে সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে আবারও বাজেট বাড়ানোর প্রস্তাব জানাতে পারেন সংসদ সদস্যরা। এর আগে গত 3 জুন সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যেখানে জীবন ও জীবিকা, স্বাস্থ্য, কৃষি
কৃষি এবং অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, অগ্রাধিকার পায় করোনা টিকা কেনার বাজেট বরাদ্দ। আগামীকাল জাতীয় সংসদে 2021-22 অর্থবছরের বাজেট পাস হবে। রাজধানী মগবাজার ওয়্যারলেস গেটে ভবনে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে গ্যাস থেকে ভয়াবহ এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ জানান, প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ মেলেনি। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না, এটা আমরা বিগত দিনের আমরা এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি। একমুখী একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, একমুখী। নর্মালি যে বিস্ফোরক হয় তাহলে বহুমুখী, মানে যদি ওই ধরনের বিস্ফোরক হয় এটা অন্তত 3-4 দিকে যাবে আর কি, কিন্তু এটা দেখেন একদিকে, একমুখী। আর এই ছাড়া আপনার গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি এখানে। গাজীপুরকে আধুনিক নগরীতে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তার দাবি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে নগরীর যানজট, জলাবদ্ধতা ও বায়ু দূষণ অনেকটাই কমে আসবে। এজন্য নাগরিক সেবা সংস্থাগুলোর সহযোগিতা চান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। 329 বর্গ কিলোমিটার আয়তনের দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে ওয়ার্ড 57টি, জনসংখ্যা 40 লাখের বেশি এবং কলকারখানা রয়েছে প্রায় 3000। ঢাকার পাশে বিকল্প শহর হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। নগরীর যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রত্যেক ওয়ার্ড ও মহল্লাকে হাইওয়ের সাথে সংযুক্ত করার কাজ চলছে। প্রথম পর্যায়ে তৈরি করা হচ্ছে 800 কিলোমিটার সড়ক। সরকারিভাবে সড়কের জন্য জমি অধিগ্রহণ করা না হলেও এলাকাবাসীর সহযোগিতায় পুরনো সড়ক চওড়া করার পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন নতুন সড়ক, সাথে তৈরি করা হচ্ছে ড্রেন এবং ফুটপাত। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাড়িঘর, সরিয়ে নেওয়া হচ্ছে শতাধিক মসজিদ, মন্দির, কবরস্থান। আমাদের পারিবারিক কবরস্থান, এটাও আমাদের মেয়র মহোদয় জায়গা দিবে, আর জমি যেটা দিছি এটারও টাকা পয়সা দিবে, একর করে বা যেটাই হোক এটা উনি দিবে। এর জন্য আমরা নিঃস্বার্থে জনগণের জন্য রাস্তা দিয়ে দিছি। যাদের ঘর বাড়ি গেছে তাদেরও জায়গার ব্যবস্থা করে দিব, হ্যাঁ, বা যে জমি না নিব পরিবর্তে তাকে অর্থ দেওয়া হবে, নগদ অর্থ দিয়ে দিবে। ডেন্ডা করে পানি গ্যাস দিয়ে দেয়, রাস্তা উন্নয়ন করে, তাহলে আমরা উন্নয়ন হয়ে গেলাম। আলোচনার মাধ্যমেই সড়কের জন্য 80 ভাগ জমির সমস্যা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। রাজিন্দাপুর থেকে আবার টঙ্গী পর্যন্ত এটা মানুষের নিজস্ব সম্পত্তির মধ্য দিয়ে আমরা প্রায় 60 ফিট প্রশস্ত করি, প্রায় হাজার হাজার বাড়িঘর এখানে সরিয়ে দিয়েছে। মানুষের শত শত কবরস্থান ছিল, তারা নিজেরা নিজ উদ্যোগে সরিয়ে দিয়েছে। এবং আমরা এই যে পার কিলো রাস্তাতে আমরা কাজ করতেছি, প্রায় আমাদের 5 থেকে 6 কোটি টাকা যাচ্ছে। ঈদের 1 সপ্তাহ আগে অন্তত মানুষের দিক দিয়ে চলতে পারে বিকল্প হিসাবে। এখানে কোনো অধিগ্রহণ করতে হয় না, এটা নিজ উদ্যোগেই, এখানে আমাদের স্থানীয় মানুষের পরামর্শই, তাদের সহযোগিতা নিয়েছে। এইখানে যে আমরা 20 কিলো রাস্তার মধ্যে কোনো জায়গা আমাদের একোয়ার করতে হয় নাই। মেয়র আরও জানান, চলমান উন্নয়ন কাজ শেষ হলে জীবনযাত্রা বদলে যাবে গাজীপুরবাসীর। মনির হোসেন তপু, ATN বাংলা, গাজীপুর। জামালপুরের মাছিমপুরে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় মিলন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ওই ছাত্রী তার নানা বাড়িতে থেকে স্কুলে পড়াশোনা করতেন। সোমবার বিকেলে তাদের বাড়িতে ওই কিশোরীকে একা পেয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন মিলন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মিলন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। ইউরোর খবর। টাইব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে 5-4 গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 3-3 গোলে। অন্য ম্যাচে বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়াকে অতিরিক্ত সময়ের খেলায় 5-3 গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ 8 নিশ্চিত করে স্পেন। এসএফ আশরাফের রিপোর্ট। শেষ হইয়াও হইল না শেষ, কিংবা ফ্রান্স এটাও বলতে পারে তীরে এসে তৈরি ডুবল।
আর মাত্র 10 সেকেন্ড রুখে দিলে যে দল জিতে যেত তারাই কিনা পরাজিতদের কাতারে। হারতে বসা ম্যাচকে সুইজারল্যান্ড স্ট্রাইকার গাভরানোভিচ নিয়ে গেলেন অতিরিক্ত সময়ে। বুখারেস্টে নাটকীয় ম্যাচে ফরাসিরা পিছিয়ে পড়ে সেফেরোভিচের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর সুযোগটা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ডের রিকার্ডো রদ্রিগেজ। এরপরই যেন জেগে ওঠে দিদিয়ের দেশমের দল। 57 ও 59 মিনিটে 2 গোল দিয়ে করিম বেনজেমা 5 বছর পর তার দলে ফেরার সার্থকতা আরও একবার প্রমাণ দিলেন। এরপর পল পগবার গোলে মনে হচ্ছিল ম্যাচটা সহজেই জিততে চলেছে ফরাসিরা, কিন্তু সেফেরোভিচ আর গাভরানোভিচ তা হতে দেননি। হয় লড়ো নয় মরো, এমন মানসিকতার সুফল পায় তারা। পেনাল্টিতে 5 শটই স্কোর করে 67 বছর পর কোনো মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা। ফ্রান্সের কান্নার কারণ হয়ে গেলেন এই মুহূর্তে বিশ্বের সেরা তারকাদের একজন কিলিয়ান এমবাপ্পে। এর আগে কোপেনহেগেনে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা আর ফেরান তোরেসের গোলে 77 মিনিটে 3-1 এগিয়ে যায় স্পেন। কিন্তু শেষ 8 মিনিটে 2 গোল দিয়ে বিশ্বকাপ রানার্স আপ দলকে সমতায় ফেরান মিসলাভ অর্সিচ আর মারিও পাসালিচ। অতিরিক্ত সময়ে আলভারো মোরাতা আর উইয়ার সাবাল 2 গোল দিয়ে ক্লাসিক ম্যাচের সমাপ্তি টানেন। কোয়ার্টার ফাইনালে ওঠার সাথে প্রথম দল হিসেবে ইউরোতে টানা 2 ম্যাচে 5 গোলের রেকর্ড গড়ল লুইস এনরিকের দল। এসএম আশরাফ, এটিএন বাংলা। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে লক্ষ্মীপুর 2 আসন থেকে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য AK-M শাহজাহান কামাল, আনোয়ার হোসেন খান, সংসদ সচিবালয় সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 77 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন বদিউল আলম। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন তিনি। যুদ্ধকালীন সময় আরও 7 জনকে সাথে নিয়ে তিনি গড়ে তোলেন প্রথম নৌ কমান্ড। তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাদ এশা নামাজে জানাজা শেষে রাজধানীর বীরপুরের পলাশনগরে তাকে দাফন করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। সোমবার দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর 1 সপ্তাহ আগে অনাস্থা ভোটে হেরে যান স্টেফান লোফভেন। এ ধরনের ভোটাভুটিতে হেরে সুইডেনের ক্ষমতা হারানোর ঘটনা এটিই প্রথম। গত 21 জুন দেশটির পার্লামেন্টে স্টেফান লোফভেনের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেয় বামপন্থী হিসেবে পরিচিত সুইডিশ ডেমোক্রেটিক পার্টি। এতে পার্লামেন্টে 349 সদস্যের মধ্যে তার বিরুদ্ধে ভোট দেন 181 জন, আর ভোট দেওয়া থেকে বিরত ছিলেন 51 জন। স্টেফান লোফভেনের পদত্যাগের কারণে আগামী 11 সেপ্টেম্বর সুইডেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারে কোপা আমেরিকার খবর। দেশের হয়ে সবচেয়ে বেশি 148 ম্যাচ খেলার রেকর্ড করার দিনে লিওনেল মেসির জাদুতে কোপা আমেরিকায় বলিভিয়াকে 4-1 গোলে হারালো আর্জেন্টিনা। এই জয়ে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ 8-এ পা রাখল আলবিসেলেস্তেরা। এই গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে। পরাকারমানের রিপোর্ট। আর্জেন্টিনা টপ গ্রুপ A। মাঠে নামলেই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড
এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যাজিকই দেখালেন আর্জেন্টাইন ফুটবলের তালিসমান লিওনেল মেসি। তাতে বলিভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের শেষ 8-এ স্কোলানির দল। কুয়েভার অ্যারেনা পেন্টানালে খেলার শুরুতে ম্যাজিক দেখান আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে চিপ করেন আলেহান্দ্রো গোমেজের উদ্দেশ্যে, তাতেই ভেঙে যায় বলিভিয়ার রক্ষণ প্রাচীর। খেলার 6 মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের পরের সময়টা শুধুই মেসি জাদু। 31 মিনিটে গোমেজকে বলিভিয়ান জাস্টিয়ানো নিজেদের বিপদসীমায় ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে গোল করতে ভুল করেননি এমেলটেন। মেসি জাদুর এখানেই শেষ নয়। খেলার 42 মিনিটে সার্জিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে বলিভিয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে প্রথমার্ধে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন মেসি। বিরতি থেকে ফিরে গোল হজম করার চলতি আসরের রীতি এ ম্যাচেও ধরে রাখল আলবিসেলেস্তেরা। খেলার 60 মিনিটে জাস্টিয়ানোর কাছ থেকে বল পেয়ে ব্যবধান 3-1-এ নামিয়ে আনেন বলিভিয়ার এরউইন সাভেদ্রা। খেলার 65 মিনিটে লাউতারো মার্টিনেজ বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এই জয়ে গ্রুপ পর্বের 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উন্নীত হল আর্জেন্টিনা। আর সমান ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া বলিভিয়া বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। এদিকে গ্রুপের অন্য ম্যাচে এডিনসন কাভানির পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ 8-এ জায়গা করে নেয় উরুগুয়ে। পরাগারমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভোরে হারারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছার পর বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দুদেশের মধ্যকার মাঠের লড়াই শুরু হবে আগামী 7 জুলাই একমাত্র টেস্ট দিয়ে। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং 3টি টি20 ম্যাচ খেলবে টাইগাররা। 3 ধাপে জিম্বাবুয়ে যাবেন ক্রিকেটাররা, বাকিরা রওনা হবেন 8 ও 12 জুলাই। টেস্ট দলে আছেন 18 জন ক্রিকেটার। তাদের মধ্যে সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দেবেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে একদিনে 25 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে শয্যা সংখ্যা বাড়ানোর অনুরোধ স্বাস্থ্য বিভাগের। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং মল ও বিনোদন কেন্দ্র। আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে অর্থ বিল, আসতে পারে বেশ কিছু সংশোধনী। গাজীপুরকে আধুনিক নগরীতে রূপান্তরের কাজ চলছে বললেন মেয়র জাহাঙ্গীর। এবং ফ্রান্সকে বিদায় করে ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ 8-এ স্পেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।